ওয়েলকাম টু এমসিএসসি ক্লাসেস। এমসিএসসি ক্লাসের পরবর্তী ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা মৌলিক অধিকারের উপর ধারাবাহিক ভিডিও নিয়ে আসছি, ছোট ছোট ভিডিও, যে ভিডিওগুলো তোমাদের আশা করছে কাজে লাগবে। ঠিক আছে, তো মৌলিক অধিকারের উপরে আজকে এটা যে ভিডিওটা আসছে সেটা একদম লাস্ট ভিডিও, অর্থাৎ এর পরবর্তীতে মৌলিক অধিকার শেষ হয়ে যাওয়ার পরে আমরা নির্দেশমূলক নীতির উপরে কিন্তু ভিডিও করবো। এই মৌলিক অধিকারের যে ভিডিও সেটা আমরা লাস্টের দিকে রয়েছে, এবং লাস্ট ভিডিওতে তোমরা যে দেখতেই পাচ্ছ এখানে লাস্টের যে তিনটে যে তোমার ধারা রয়েছে, সেই তিনটা ধারা কত কত তোমার হচ্ছে, একটা হচ্ছে 33, ঠিক আছে, একটা হচ্ছে 33 এবং একটা 34 এবং একটা হচ্ছে 35। এই তিনটা ধারার উপরে ভিত্তি করে এই ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওটা রয়েছে। ঠিক আছে, এবং এইগুলোকে অন্যান্য মৌলিক অধিকার বলতে পারো। ঠিক আছে, মৌলিক অধিকারকে সংশোধন বা মৌলিক অধিকার নিয়ন্ত্রণ সংক্রান্ত মূলত দুটো ধারা রয়েছে, অর্থাৎ মৌলিক অধিকার নিয়ন্ত্রণ সংক্রান্ত মৌলিক অধিকার নিয়ন্ত্রণ। ঠিক আছে, তো মৌলিক অধিকার নিয়ন্ত্রণ মানে হচ্ছে কি 33 নম্বর আর্টিকেল দিয়েও মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করা যায়, আর স্যার 34 নম্বর আর্টিকেল দিয়েও কিন্তু মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করা যায়। 33 নম্বর অনুযায়ী কি যারা সামরিক বাহিনীতে রয়েছে, হ্যাঁ সামরিক বাহিনী ছাড়া আরও রয়েছে অবশ্য সামরিক বাহিনী এবং অন্যান্য, এবং 34 নম্বর অনুযায়ী হচ্ছে কি নাগরিকদের নিয়ন্ত্রণ, তবে স্যার সব অঞ্চলে নয়, বিশেষ কিছু অঞ্চলে কিন্তু নাগরিকদের নিয়ন্ত্রণের কথা বলা রয়েছে। তো 33 এবং 34 এই দুটো হচ্ছে কি স্যার মৌলিক অধিকার নিয়ন্ত্রণ সংক্রান্ত, এবং 35 নম্বর হচ্ছে কি স্যার তোমার হচ্ছে পার্লামেন্টারি ক্ষমতা নিয়ে রয়েছে 35 নম্বর আর্টিকেল, এবং এটা মৌলিক অধিকার সংক্রান্ত লাস্ট একটা 35-এর এ আর্টিকেল ছিল, সবাই আমরা কম বেশি জানি, সেটা জম্মু কাশ্মীর সংক্রান্ত, সেটা ছেড়ে দাও, বাতিল হয়ে গেছে। এইখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তার হচ্ছে কি 33, 34 এবং 35। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি কত নম্বর ধারা স্যার, ধারা নম্বর 33। ঠিক আছে, আমি আগে বলেছি যে এই দুটো যে ধারা রয়েছে মৌলিক অধিকার নিয়ন্ত্রণ সংক্রান্ত 33 এবং 34, তার 33 নম্বরটা নিয়ন্ত্রণ সংক্রান্ত। তো নিয়ন্ত্রণ সংক্রান্ত বলতে কি ধরনের নিয়ন্ত্রণ দেখো, বলছে পার্লামেন্ট, হ্যাঁ পার্লামেন্ট যদি ইচ্ছা করে, পার্লামেন্ট ইচ্ছা করলে তোমার হচ্ছে যারা সরকারি চাকরি করে, যারা ইন্টেলিজেন্স দপ্তরে চাকরি করে, সামরিক সেনাতে কাজ করছে, আধা সামরিক সেনাতে কাজ করছে, ঠিক আছে, তাদের মৌলিক অধিকারকে নিয়ন্ত্রণ করবে আর কি। তো পার্লামেন্ট ইচ্ছা করলে, এবার পার্লামেন্টের ইচ্ছা কথাটা বলাটা ভুল, মানে পার্লামেন্ট সময় অনুযায়ী এদেরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমি বলতে এটা চাইছি যে ধারা নম্বর 35 এমন একটা ধারা, এই ধারা কোনো একটা জায়গায় সাধারণ নাগরিকের থেকে সরকারি চাকরিজীবী যারা রয়েছে, সরকারি যারা চাকরিজীবী তাদের ক্ষমতাকে কিন্তু, সরকারি চাকরিজীবী যারা রয়েছে তাদের কিন্তু মৌলিক ক্ষমতা কিন্তু নিয়ন্ত্রিত, এবং এই নিয়ন্ত্রণটা কে করে, পার্লামেন্ট করে। ঠিক আছে, তুমি আমরা যারা সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিই, আমরা কি ভাবি যে সরকারি চাকরি পেলে পাবো বিশাল বড় পাওয়ার। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবে সরকারি চাকরি পেলে পাওয়ার পাওয়া যায় না স্যার, সরকারি চাকরি পেলে আরো পাওয়ার তোমার নিয়ন্ত্রণ হয়ে গেল। ঠিক আছে, বাস্তবে তুমি যখন একজন সাধারণ নাগরিক কোনো ধরনের সরকারি ন্যায় নীতিতে মধ্যে তুমি পড়ছো না, তখন তুমি কিন্তু হচ্ছে কি তখন তুমি হচ্ছে মানে একটা সাধারণ নাগরিক হিসাবে যে সর্বোচ্চ মৌলিক ক্ষমতা ভোগ করবে, তুমি কিন্তু একজন সরকারি চাকরিজীবী হয়ে কিন্তু করতে পারবে না। সেজন্য দেখবে মানে যারাই সরকারি চাকরি করে তারা কিন্তু নিজের দপ্তরে খুব নীরবতার সাথে চাকরি করে, তাদের কিন্তু মানে একজন যে অধিকারের সাথে যে লড়াই করবে এবং লড়াই করে কিছু মানে বলবে সরকারি সিস্টেমের বিরুদ্ধে, সেটা কিন্তু বলতে যায় না। কেন বলতে যায় না, তার পিছনে মূল কারণ হচ্ছে কি সেই ধরনের নীতিই রয়েছে যে বলতে পারবে না। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? ঠিক আছে, সে ধরনের তোমার হচ্ছে কি পার্লামেন্ট টাইম টু টাইম এটাকে কন্ট্রোল করে। তো যারা সরকারি চাকরি করে তাদের থেকে কিন্তু যারা চাকরি করে না তাদের মৌলিক অধিকার সর্বোচ্চ। ঠিক আছে, তো এই জিনিসটা আর্টিকেল নাম্বার কততে, 33-এর কিন্তু বলা রয়েছে, এবং এখানে কাদের কাদের কথা বলা রয়েছে একটু ঠান্ডা মাথায় ভাবো। যারা তোমার যে সরকারি চাকরি করছে তাদের তো রয়েছে, কিন্তু আমি মূল যাদের বলতে চাইছি যে ইন্টেলিজেন্স দপ্তরে যারা চাকরি করছে, এদের কাছে প্রচুর তথ্য থাকে স্যার। সামরিক সেনাকে নিয়ন্ত্রণ করতেই হবে স্যার, বুঝতে পারছো, আধা সামরিক সেনা এদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে। হ্যাঁ, অন্যান্য সেনাবাহিনীতে যারা চাকরি করছে, পুলিশে যারা চাকরি করছে, এখানে পুলিশ কথাটা লেখা নেই। ঠিক আছে, এদের সবারই কিন্তু হচ্ছে মৌলিক অধিকার কিন্তু নিয়ন্ত্রিত আছে। কার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, 33 নম্বর আর্টিকেল অনুযায়ী, কার দ্বারা, পার্লামেন্টের দ্বারা। ঠিক আছে, তাহলে ভাবো যে
এদেরকে কেন নিয়ন্ত্রণ করছে সামরিক বাহিনীগুলোকে? কারণ হচ্ছে যে মাথা রাখবে যাতে জনগণের যে তন্ত্র সেটা যাতে প্রতিষ্ঠিত থাকে। প্রতিটা দেশে মাঝে মধ্যে আমরা দেখতে পাই, কিছুদিন আগে বাংলাদেশও দেখলাম যে সেনাকে সাহায্য করে একটা গণ অভ্যুত্থান হলো, এবং সেই গণ অভ্যুত্থানে তোমার হচ্ছে কি সেনা কিন্তু গোটা দেশকে তোমার হচ্ছে কবজা করে নিল, এবং পুরো দেশ হচ্ছে বাংলাদেশের পুরো ব্যাপারটা হচ্ছে কি সেখানকার সেনার নিয়ন্ত্রণে চলে আসলো, ঠিক না? তো সেই ব্যাপারটা হচ্ছে কি স্যার, বাস্তবে সেনা যখন এই ধরনের নিয়ন্ত্রণ করবে তখন কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু ফিরিয়ে নিয়ে আসা সেটা কিন্তু অনেকটাই কঠিন। তো অতএব সেনা যাতে না আসে, সেনা অভ্যুত্থান যাতে না হয়, তো অতএব সেনাদের যে ক্ষমতা সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভারতীয় পার্লামেন্টের, ভারতের গণপরিষদ সেনার সেই বহু ক্ষমতা কিন্তু তোমার হচ্ছে নিয়ন্ত্রণ রেখেছে। আর আমি যদি ভুল না বলি, এটাই কিন্তু গণতন্ত্রের হচ্ছে প্রকৃত তোমার হচ্ছে ব্যবস্থাপনা, যে আমাদের আর্মি এবং অন্যান্য যে সামরিক বাহিনী রয়েছে তাদেরকেও সেলুট জানাতে হয়। কেন সেলুট জানাতে হয়? তারাও কিন্তু হচ্ছে এই নিয়মের বাইরে কিন্তু বের হয় না, ঠিক আছে? তারাও একসেপ্ট করে যে আমাদের দেশে গণতান্ত্রিক তন্ত্র রয়েছে, এবং গণতন্ত্র রয়েছে, জনগণ ভোটের মাধ্যমে যাদেরকে জিতে নিয়ে আসবে তারাই আমাদের দেশে হচ্ছে কি স্যার ক্ষমতা ব্যবস্থাপনা চালাবে, এবং কার মাধ্যমে চালাবে? কেন্দ্রে হচ্ছে পার্লামেন্টের মাধ্যমে, এবং রাজ্যে হচ্ছে বিধানসভার মাধ্যমে। কেন্দ্রের পার্লামেন্টের মাধ্যম দিয়ে হচ্ছে কি স্যার কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবে, রাজ্যের বিধানসভার মাধ্যম দিয়ে রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবে, আর যেগুলো যৌথ তালিকাভুক্ত বিষয় সেগুলো হচ্ছে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে নিয়ন্ত্রণ করবে। এবং এরা কারা? এরা হচ্ছে জনপ্রতিনিধি, জনগণের ভোট দিয়ে আসে। আমাদের দেশে সেজন্য গণ অভ্যুত্থান হয় না, আমাদের দেশে গণ অভ্যুত্থান হয় না, আমাদের দেশে হচ্ছে আর্মি নিয়ন্ত্রিত, আমাদের দেশে আর্মি মানে হচ্ছে কি ব্যাপক ক্ষমতাশালী জায়গা মানে ধরতে চায় না বা পারে না, যেটাই বলো না কেন, তার পিছনে মূল কারণ হচ্ছে কি স্যার এই আর্টিকেল নাম্বার 33। তো আর্টিকেল নাম্বার 33 শুধুমাত্র মৌলিক অধিকারকে নিয়ন্ত্রণ করছে, তাদের শুধু সেটা নয়, মানে এক কথায় এরা যারা চাকরি করছে একটা সাধারণ নাগরিক যে অধিকারগুলো পাচ্ছে মৌলিক, তারা কিন্তু পাচ্ছে না। কেন? তারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি। ক্লিয়ার? তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। 33 নম্বর এবং 33 নম্বর আর্টিকেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে নিয়ে অত ডিসকাসই হয় না, কিন্তু স্যার এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট একটা আর্টিকেল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, মৌলিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, সাধারণ জনগণের তন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে? তারপর নেক্সট আমরা যেটা আলোচনা করবো আর্টিকেল নাম্বার হচ্ছে কত স্যার? আর্টিকেল নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 34। আর্টিকেল নাম্বার 34-এ গিয়ে কি বলছে দেখো, বলছে পার্লামেন্ট ইচ্ছা করলে দেশের যে কোনো জায়গায় বা সারা দেশে মার্শাল ল মার্শাল ল লাগু করতে পারবে। মূলত দেশের সার্বিক উন্নতির জন্য এই কাজটি পার্লামেন্ট করে থাকে, ঠিক আছে? দেখবে আমাদের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে জনগণের তন্ত্র জনগণের দ্বারা তোমার হচ্ছে পরিচালিত হয়, আবার বেশ কিছু জায়গা এমন রয়েছে সেখানকার জনগণকে তোমার হচ্ছে মানে আমাদের সাধারণ মানে তন্ত্রের মধ্যে কিন্তু তারা কিন্তু বিশেষ সুযোগ সুবিধা পায় না। সেখানকার জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতাকে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়, এবং সেটা হচ্ছে কি স্যার আধা সামরিক বা সামরিক বাহিনীর মাধ্যম দিয়ে। এবং এই যে আধা সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর মাধ্যম দিয়ে যেটা করা হয় এটাকে বলা হচ্ছে মার্শাল ল, ঠিক আছে? মার্শাল ল, ল মানে কি স্যার? ল মানে হচ্ছে আইন, মার্শাল আইনের মাধ্যম দিয়ে। এই মার্শাল আইনটা হচ্ছে একটা বিশেষ আইন, যে আইনের বলে তোমার হচ্ছে কি একটি নির্দিষ্ট এলাকাতে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে। পার্লামেন্ট নিয়ন্ত্রণ করে কিন্তু স্যার সেনাবাহিনীর মাধ্যম দিয়ে বা আধা সামরিক বাহিনীর মাধ্যম দিয়ে। সেনাবাহিনী খুব কম, আধা সামরিক বাহিনী, বিশেষ করে তোমরা সবাই জানো যে সিআইএসএফ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হচ্ছে সিআরপিএফ, সিআইএসএফটা ভুল, সিআরপিএফ। আচ্ছা, আসাম রাইফেলসের সবাই নাম শুনেছো নিশ্চয়ই, আসাম রাইফেলস। তো এই যে আসাম রাইফেলস যেটা রয়েছে এটা কাদের জন্য? এটা উত্তর পশ্চিমের যে রাজ্যগুলো রয়েছে সেখানকার জন্য, নাগাল্যান্ড, তারপরে ধরো অরুণাচল প্রদেশ, কিছুটা আসামের জন্য, তারপরে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এইসব রাজ্যের জন্য এখানে আসাম রাইফেলস থাকে। কেন? এই অঞ্চলগুলো খুব সেন্সিটিভ, ঠিক আছে? তো এই সেন্সিটিভ হওয়ার কারণে ভারত সরকারের তরফ থেকে এই অঞ্চলের জন্য মাঝে মধ্যে মার্শাল ল চালু করে। এখন যেমন মণিপুরে মার্শাল ল, রাষ্ট্রপতি শাসনের সাথে সাথে ওখানে কিন্তু মার্শাল ল চালু করা আছে। তো এবার মার্শাল ল কথাটার মানে হলো কি তুমি আমি যেটা আমরা হয়তো স্যার হচ্ছে পশ্চিমবঙ্গের থেকে যে আমরা অধিকারটা পাচ্ছি, তাদের কিন্তু অধিকার অনেক বেশি নিয়ন্ত্রিত, ঠিক আছে? জনগণের ক্ষমতা, জনগণের তন্ত্র কিন্তু অনেক বেশি নিয়ন্ত্রিত, মৌলিক অধিকার অনেক বেশি নিয়ন্ত্রিত, এবং নিয়ন্ত্রণটা যে করছে সেটা হচ্ছে কি স্যার আধা সামরিক বাহিনীর মাধ্যম দিয়ে করছে, কিন্তু করছে কে? পার্লামেন্ট। তো এইভাবে মার্শাল ল লাগু করে দেশের সর্বত্র জায়গায়, দেশের কিছু জায়গায়
ঠিক আছে। এইভাবে গিয়ে কি গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা কিছুটা আংশিক আটকে রাখতে পারবে, এবং সেই আটকে রাখাটাকে মানে যে ধারার মাধ্যম দিয়ে আলোচনা করা হয় সেই ধারাটার নাম হচ্ছে গিয়ে ধারা নম্বর 34। তো আজকে মণিপুর থেকে শুরু করে তোমার হচ্ছে মিজোরাম থেকে শুরু করে নাগাল্যান্ডের বিস্তীর্ণ কিছু মানে কিছু কিছু জায়গা, তারপরে ধরো হচ্ছে জম্মু কাশ্মীরের কিছু জায়গা, লাদাখের বিশেষ কিছু জায়গা, যে জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তার পিছনে মূল কারণ হচ্ছে একটাই, হচ্ছে গিয়ে কি এই জায়গাগুলো পুরোপুরি নাগরিকদের মানে একটু রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যাতে ঠিকঠাক করে থাকে সেই জিনিসটা করে থাকে। এছাড়াও মানে যে জায়গাগুলো একটু উচ্ছৃঙ্খল জায়গা, যে জায়গাগুলো হচ্ছে কি মাঝে মধ্যেই স্যার হচ্ছে কি উচ্ছৃঙ্খলতা বা দাঙ্গা টাইপের দেখতে পাওয়া যায়, সেই সব জায়গাতে এই ধরনের মার্শাল ল কিন্তু লাগু করতে পারে। স্যার মার্শাল ল আর তোমার হচ্ছে তোমার হচ্ছে 144 ধারার যে কারফিউ, দুটো কিন্তু আলাদা জিনিস। কারফিউ লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যম দিয়ে হয়, কিন্তু মার্শাল ল কিন্তু পার্লামেন্টের মাধ্যম দিয়ে হয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর্টিকেল নাম্বার হচ্ছে কত স্যার? 34। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার হচ্ছে কত? 35। আর্টিকেল নাম্বার 35-এ কি বলা আছে? বলছে মৌলিক অধিকার সংক্রান্ত সংশোধন করার ক্ষমতা একমাত্র পার্লামেন্টারি রয়েছে। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করো আমরা আর্টিকেল নাম্বার 11-তেও পড়েছিলাম যে নাগরিকত্ব সংক্রান্ত কোনো কিছু যদি আইন আনতে হয় তো সেটা পার্লামেন্ট আনতে পারবে। ঠিক একইভাবে এখানেও স্পষ্ট করে দিয়েছে যে মৌলিক অধিকার সংক্রান্ত কোনো কিছু যদি আনতে হয় বা সংশোধন করতে হয় বা নতুন আইন বা সংশোধন কিছু যদি করতে হয় তো মাথায় রাখবে একমাত্র জায়গা বা একমাত্র স্থান হচ্ছে গিয়ে কি স্যার? শুধুমাত্র হচ্ছে গিয়ে কি পার্লামেন্ট। আমরা জানি যে তোমার মৌলিক অধিকারের উপরে 21-এর নম্বর আর্টিকেল নতুন আইন এসছে শিক্ষার অধিকারের আইন, তো পার্লামেন্টে নিয়ে এসছে। ঠিক একইভাবে সংশোধনও হয়েছে কিছুক্ষণ আগে আমরা 31-এর এ, 31-এর বি, 31-এর সি, 31-এর ডি, অবশ্যই এগুলো নতুন আইন। তারপর হচ্ছে 31-এর 32-এর এ, 32-এর এটা তো নতুন আইন নয়, ঠিক না? তো স্যার কিছু নতুন আইন আসুক, কিছু সংশোধন আইন আসুক, যাই আসুক না কেন, আলটিমেটলি এটাকে নিয়ে তোমার হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টই তোমার হস্তক্ষেপ করতে পারবে, পার্লামেন্ট ছাড়া আর কেউ নয়। এটা হচ্ছে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নম্বর 35। তাহলে 34, 33, 34, 35 তিনটে মাথা রাখবে, তিনটে আর্টিকেল। এবং এগুলো দেখো অন্যান্য মৌলিক অধিকার, সবগুলোই মৌলিক অধিকার। ঠিক আছে, 33 নম্বর আর্টিকেলে গিয়ে কি বলা আছে স্যার? সরকারি চাকরি যারা করছে তারা নিয়ন্ত্রিত। 34 নম্বর আর্টিকেলে গিয়ে কি বলা আছে? মার্শাল ল পার্লামেন্ট সময় সময় নির্দিষ্ট কতগুলো জায়গায় করতে পারবে। 35 নম্বর আর্টিকেলে গিয়ে কি বলা আছে? তোমার হচ্ছে মাথায় রাখতে হবে মৌলিক অধিকার সংক্রান্ত সংশোধন একমাত্র পার্লামেন্টই করতে পারবে, অন্য কেউ কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তো এইভাবে তোমার হচ্ছে কি টপিক ওয়াইজ আমরা কিন্তু আলোচনা করলাম, এবং এই ধারাতে তোমার হচ্ছে 33, 34, 35 এই ভিডিওতে আমরা শেষ করলাম। এবং এর মাধ্যমে তোমার হচ্ছে কি মৌলিক অধিকার অলরেডি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এর পরবর্তীতে যে আমাদের ভিডিও আসবে কিন্তু আর মৌলিক অধিকারের উপরে আসবে না, এর পরবর্তী যে ভিডিও আসবে সেটা হচ্ছে নির্দেশমূলক নীতির উপরে আসবে। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানিয়ে। ঠিক আছে, এটা শুধুমাত্র 33, 34, 35-এর উপরে মাধ্যমে করলাম। আমরা মৌলিক অধিকারটাকে অনেকের কাছে এটা জটিল লাগে, ছোট ছোট ভাগে ভাগ করে করলাম, যাতে করে তোমাদের মানে এগুলো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো আশা করি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমার হচ্ছে যদি ভালো লেগে থাকে তো বন্ধুদেরকে রেকমেন্ড করো এই চ্যানেলকে। এই চ্যানেলের গভীরতা আস্তে আস্তে বুঝতে পারবে। আমরা অনেক ধরনের ভিডিও আস্তে আস্তে আনবো। ঠিক আছে, তো অলরেডি আমরা এমসিকিউ এর উপরে একটা সিরিজ নিয়ে আসছি, একটা তোমার হচ্ছে গিয়ে কিসের উপরে সংবিধানের সাবজেক্টের উপরে নিয়ে আসছি, এবং তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে নিয়ে আসছি, 3টে সিরিজ। তো এই সিরিজগুলো আশা করছি তোমাদের কাজে লাগবে, এবং কাজে লাগার উদ্দেশ্যে কিন্তু এই সিরিজগুলো তৈরি করা। তো ভিডিওগুলো যাতে ভালো লাগে তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে ভিডিওগুলো কেমন তৈরি হচ্ছে বা না হচ্ছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।